আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের ধারাবাহিক আলোচনায় আজকে নবম অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায় থেকে আর্থিক বিবরণী আলোচনা করা হয়েছে। আজকে আমরা একটি গাণিতিক সমস্যার আগে আমি অঙ্কটিকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে এর সমাধান আমরা উপস্থাপন করব। তা আমি গাজী মোফাজ্জল হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর খুলনা। আমাদের যে র মিলটি আমরা উপস্থাপন করেছি এটি আলফা এন্টারপ্রাইজের এবং এর সময় রয়েছে 30 জুন 2019 তারিখের। তা আগে আমরা আমাদের র মিল, অন্যান্য তথ্যাবলী এবং করণীয় এইগুলি একটু দেখে আসি। আলফা এন্টারপ্রাইজ র মিল 30 জুন 2019 তারিখে। র মিলের ঘরটি করলাম আমরা ক্রমিক নম্বর, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নম্বর 1, হাতে নগদ 70,000 টাকা। 2, ক্রয় ও বিক্রয় 1 লক্ষ, ক্রয় ও বিক্রয় 1 লক্ষ, ক্রয় 1,20,000 টাকা, বিক্রয় আন্তঃফেরত 2,000 টাকা। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা। 10% হারে বন্ধকি ঋণ 1/1/19 60,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা। বিজ্ঞাপন 15 মাসের 30,000 টাকা। মোটর গাড়ি 30,000 টাকা। মূলধন 82,000 টাকা। রেওয়া মিলটির যোগফল 3,52,000 টাকা। তারপর রেওয়া মিলের ভিতর যে বিষয়গুলি আমরা দেখতেছি ব্র্যাকেটের, এই বিষয়গুলি আমরা একটু আলোচনা সারি। বন্ধকি ঋণ 1/1/19, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 30 জুন আমাদের অঙ্কের সময় শেষ। তাহলে এখানে 6 মাসের বন্ধকি ঋণের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। বিজ্ঞাপন 15 মাসের। তা বিজ্ঞাপন আমরা তো আমাদের আর্থিক বছর বা ফিসক্যাল ইয়ার 12 মাস হয়ে থাকে, তাহলে বাদ বাকি 3 মাস আমাদের বিলম্বিত হিসাবে বিবেচনা করতে হবে। এবার আমরা অন্যান্য তথ্যাবলীর ভিতরে আসব। অন্যান্য তথ্যাবলী 1, বছর শেষে অবিকৃত পণ্যের মূল্য 70,000 টাকা। প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নয়। আমাদের এখানে প্রাপ্য হিসাব আছে 50,000 টাকা। তো বছর শেষে দেখা যাচ্ছে যে 10,000 টাকা আদায়যোগ্য নয়। 3, মোটর গাড়ির ওপর 10% হারে অবচয় ধার্য করো। তো আমাদের স্থায়ী সম্পত্তি আছে এখানে মোটর গাড়ি, তার উপর অবচয় ধার্য করতে হবে। অলিখিত বিক্রয়, আমাদের যে বিক্রয় রয়েছে 1 লক্ষ টাকা, এখানে দেখা যাচ্ছে যে ওই বিক্রয়ের পরিমাণটি লেখা হয়নি, তার আর্থিক রূপটি 15,000 টাকার। তো করণীয়, নিট বিক্রয়ের পরিমাণ কত? খ, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। গ হচ্ছে নিট মুনাফা 1,70,000 টাকা হলে অন্তদায় ও বহিদায়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা রেওয়া মিলটি দেখলাম, অন্যান্য তথ্যাবলী দেখলাম, আমরা করণীয়র দিকে এগোবো। তাহলে সমাধান, সমাধান ক, নিট বিক্রয়ের পরিমাণ। নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা নিট বিক্রয়ের পরিমাণ গণনা করার পূর্বে আমরা এটাকে শুরু করব বিক্রয় দিয়ে। তো আমাদের এরকম করি, 3টা ফর্মেট ঘর করি। বিবরণ,
টাকা মোট টাকা। তো তোমরা এই ফরম্যাটটা লিখে নাও। বিবরণে শুরুতে আছে আমাদের বিক্রয়, ৳1,00,000। এখান থেকে আমরা দেখতেছি আমাদের রাওয়া মিলের ক্রমিক নম্বরের 3-এ আছে আন্তঃফেরত, তাহলে বাদ আন্তঃফেরত 2,000 টাকা। 1,00,000 থেকে 2,000 টাকা বাদ দিলে থাকবে 98,000 টাকা। আমরা দেখতেছি আমাদের রাওয়া মিলের ভিতর আর কোনো বিষয় নাই। অন্যান্য তথ্যাবলীর ভিতর একটি বিষয় আমরা দেখতেছি, সেটি হচ্ছে অলিখিত বিক্রয়। তাহলে এটা যেহেতু অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে যোগ অলিখিত বিক্রয়, ৳15,000 টাকা। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা। 8, 5, 13, অর্থাৎ থাকে 1, 9, 1, 10, 1, এই 11,13,000 টাকা আমাদের নেট বিক্রয়। এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার, নেট বিক্রয়। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছে এবং একটু সুন্দর করে তুলে নাও আগে। আমাদের পরবর্তী করণীয় খ নম্বরে বলা হয়েছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের, যেহেতু এটা এক মালিকানা কারবারের বা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব ধরতেছি, এন্টারপ্রাইজ, তো মোট সম্পদকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। সেটা হচ্ছে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলিক, ভুয়া সম্পদ। তো আমরা দেখি এর ভিতর আমাদের কোন কোন অংশে কতটুকু আমরা নিতে পারি, সম্পদগুলোকে কতগুলি ভাগে ভাগ করে অঙ্কটিকে সমাধান করতে পারি। তাহলে এবার আমরা আসি মোট সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য। সমাধান খ, মোট সম্পদ নির্ণয় বিবরণী। মোট সম্পদ বিবরণী। আমরা এখানে বিবরণ বা সম্পদের নাম দিয়েই ফরম্যাট করি। টাকা, মোট টাকা। তোমরা ফরম্যাটটি আগে সম্পন্ন করো। তাহলে আমাদের মোট সম্পদের চলতি সম্পদটিকে আমরা আগে উপস্থাপন করি।
চলতি সম্পদ। হাতে নগদ, হাতে নগদ ৭০,০০০ টাকা। পরবর্তীতে আছে প্রাপ্য হিসাব। আমরা প্রাপ্য হিসাবের আগে তারল্যের ভিত্তিতে যদি নিতে চাই তাহলে বছর শেষে অবিকৃত পণ্যের মূল্য ৭০,০০০ টাকাটাকে নিই। তার মানে এটাকে আমরা সমাপনী মজুত পণ্য বলতে পারি। সমাপনী মজুত পণ্য ৭০,০০০। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমরা এখানে আরও একটা টাকার ঘর করি, তাহলে বিশদভাবে বুঝতে সুবিধা হবে। প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা। এখানে আমরা দেখতে পারতেছি প্রাপ্য হিসাবের ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়। ২ নম্বর করণীয় অন্যান্য তথ্যাবলিতে ৪ নম্বর আছে অলিখিত বিক্রয়। তাহলে এটা অনুকরণ হবে যোগ অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় ১৫,০০০। ৬৫,০০০। আদায়যোগ্য নয়, তাহলে বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমরা অনাদায়ী পাওনা ইনক্লুড করব, কারণ আমাদের এখনো পর্যন্ত অনাদায়ী পাওনার পূর্বের কোনো হিস্ট্রি নাই। তাহলে অনাদায়ী পাওনা ১০,০০০ টাকা। ৫৫,০০০। তাহলে এটাই হচ্ছে আমাদের নিট প্রাপ্য হিসাব। এরপর দেখব আমাদের আরেকটি ইনফরমেশন আমাদের এখানে আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন, এই বিলম্বিত বিজ্ঞাপনের বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছিল তোমাদের, আশা করি মনে আছে। তারপর আমরা হিসাবটি এইভাবে লিখি, আমার আর্থিক বছর ১২ মাসে টাকা হচ্ছে ৩০,০০০, আমি ব্যবহার করতেছি ১৫ মাসের ইনফরমেশান আছে, আর্থিক বছর ১২ মাস বাদ দিলে আর থাকবে ৩ মাস। তাহলে এখানে আমরা পাবো ৩ দুগুণী ৬, ৬,০০০ টাকা। এইটাতে আমাদের মোটামুটি এটাই হচ্ছে আমার মোট সম্পদ। তাহলে এই কটা যোগ করলে ৭০, ৭০ ১,৪০,০০০, আর ৫৫,০০০ ১,৯৫,০০০, আর ৬,০০০, তাহলে ২,০০,০০০। ২,০০,০০০, এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। আশা করি এ পর্যন্ত বুঝতে তোমাদের কারো সমস্যা নাই। তারপর আমি আবার বলি, আমার যেহেতু চলতি সম্পদের আছে, তো চলতি সম্পদের ইনফরমেশনের ভিতর আমাদের রেওয়া মিল অনুযায়ী আছে হাতে নগদ ৭০,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ৭০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা। এর সাথে আমরা দেখতেছি আমাদের ৪ নম্বর অন্যান্য তথ্যাবলিতে আছে
অলিখিত বিক্রয় 15,000 টাকা, যেহেতু এটা এখনও লেখা হয়নি বা হিসাবভুক্ত করা হয়নি, প্রাপ্য হিসাবের উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি করবে, এজন্য এটাকে আমরা যোগ করে দেখালাম। এবং অনাদায়ী পাওনা 2 নম্বর অন্যান্য তথ্যাবলী অনুযায়ী প্রাপ্য হিসাবের 10,000 টাকা আদায়যোগ্য নয়, সেটিকে আমরা হিসাবভুক্ত করলাম। নিট প্রাপ্য হিসাবে বা প্রাপ্য হিসাবের সমাপন উদ্বৃত্ত দাঁড়ালো 55,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন, আমরা জানি আমাদের খরচের যতটুকু অংশ আমাদের সংরক্ষিত থাকে, অব্যবহৃত থাকে, এতটুকু অংশ আমাদের সম্পদ হিসাবে বিবেচিত হয়। তো বিলম্বিত বিজ্ঞাপন মোট টাকা আছে 30,000, এটা মোট 15 মাসের জন্য দেওয়া, আমরা অতিরিক্ত 3 মাস 6,000 টাকা এখানে পেলাম। আমরা এবার আসবো দেখি আমাদের আর কোনো সম্পদ আছে কি না। চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তো এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে একটি স্থায়ী সম্পদ মোটর গাড়ি। তাহলে আমরা স্থায়ী সম্পদকে এইখানে আনলাম। তো এর পরবর্তী লেখাটা তোমরা কন্টিনিউ করবা। তো স্থায়ী সম্পদ, আমাদের মোটর গাড়ি, মোটর গাড়ি আছে 30,000 টাকা। এখানে বাদ পুঞ্জীভূত অবস্থায়, পুঞ্জীভূত অবস্থায় এটা 10%। আমরা দেখতে পারছি আমাদের 3 নম্বর করণীয়তে বলা আছে মোটর গাড়ির অপাত 10% হারে অবস্থায় ধার্য করো। তাহলে 30,000-এর 10% 3,000, বাদ দিলে থাকবে 27,000। এটা হচ্ছে আমাদের মোট স্থায়ী সম্পদ। মোট স্থায়ী সম্পদ, এই দুইটা যোগ করলে, যেহেতু আমাদের আর কোনো অলিক বা ভুয়া সম্পদ নাই, দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, সম্পদের ক্লাসিফাইড সম্পদ বা ক্লাসিফাইড অ্যাসেটসের ক্ষেত্রে আমরা দু ধরনের সম্পদ পেলাম, চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ। তাহলে দুটা যোগ করলে আমরা পাবো 2,01,000 আর 27,000, তাহলে 2,28,000। এটাই হচ্ছে আমাদের করণীয়র উদ্বৃত্ত। তাহলে এটাকে আমরা লিখব মোট সম্পদ। মোট সম্পদ। এবার এটা তোমরা ভালোভাবে তুলে নাও। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ, আর কোনো প্রশ্ন থাকা কথা না। তো আমাদের পরবর্তী করণীয় গ নাম্বার, সেখানে বলা হয়েছে নিট মুনাফা 1,70,000 টাকা হলে অন্তদায় ও বহিদায়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের আমরা আগে এই দায় দুটি সম্পর্কে ধারণা নিই। অন্তদায় প্লাস বহিদায় বা অন্তদায় বহিদায় সমান সমান, আমরা যদি ধরি এটাকে মোট দায়, তাহলে আমাদের দায়কে যদি আমরা দুটি ভাগে উপস্থাপন করি, তাহলে আমরা দেখব অন্তদায় এবং বহির্দায়। অন্তদায় সম্পর্কে
পূর্বের ক্লাসগুলোতে বলা হয়েছে অন্তদায় হচ্ছে সম্পদের উপর মালিকের যতটুকু দাবি এতটুকু হচ্ছে অন্তদায়। অন্তদায় মূলধন যোগ নিটলাভ যোগ মূলধনের সুদ যোগ অতিরিক্ত মূলধন এই বিষয়গুলো। তার থেকে আমরা বাদ দেব উত্তোলন, নিট ক্ষতি, উত্তোলনের সুদ এবং যোগ করব সাধারণ সঞ্চিতি। এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি নিয়েই হবে আমাদের অন্তদায়। আর অন্তদায়ের বাইরে মোট দায়ের যে অংশগুলি থাকবে সেটা থাকবে বহির্দায়। যেমন প্রদেয় হিসাব, এই অঙ্কের ভিতরে যেমন দেখা যাচ্ছে, বন্ধকি ঋণ, ব্যাংক জমাযুক্ত এই বিষয়গুলো। তো আমরা এগোতে থাকি। সমাধান খ, নিট মুনাফা আছে আমাদের 1,70,000 টাকা। সমাধান গ, অন্তদায় ও দায়ের পার্থক্য। তাহলে আগে আমরা টাকা, মোট টাকা, এই দুটো টাকার ঘর আঁকি। আমাদের দায়, তাহলে আগে আমরা অন্তদায়গুলো নিই। অন্তদায় শুরুতে আমরা নিব মূলধন। মূলধন আছে আমাদের 82,000 টাকা যোগ নিট লাভ বা নিট মুনাফা নিট মুনাফা 1,70,000। এই দুটাকে যোগ করলে আমরা পাব 2,52,000। এটা হচ্ছে আমার মোট অন্তদায়। মোট অন্তদায়, এটাকে আমরা ক নাম্বার দিব। বহির্দায়, বহির্দায় ভিতর আমরা দেখতে পারতেছি আমাদের বহির্দায়ের ভিতর আমরা চলতি দায় লিখি আগে। চলতি দায়, তো আমরা চলতি দায়ে ব্যাংক জমাতিরিক্তটা নিতে প্রদেয় হিসাব নিব। প্রদেয় হিসাব প্রদেয় হিসাব 40,000। ব্যাংক জমাতিরিক্ত 50,000, সরি ব্যাংক জমাতিরিক্ত, হ্যাঁ ব্যাংক জমাতিরিক্ত 50,000। অতিরিক্ত
50,000 এবং বন্ধক ঋণের সুদটা এখানে অন্তর্ভুক্ত করব, যেহেতু এটা চলতি। বন্ধক ঋণের সুদ বন্ধকি ঋণের সুদ 60,000 টাকা 10%, 6,000, অর্ধমাসিকে 3,000। তোমরা কিন্তু অবশ্যই গণনা কার্যগুলো আমি করে দেখাবো, এগুলো গুরুত্বের সাথে দেখবা। তোমার 93,000, এটা হচ্ছে মোট চলতি দায়। মোট চলতি দায়। এরপর আমরা নিব স্থায়ী দায়। স্থায়ী দায় আমরা দেখতে পারতেছি 10% বন্ধকি ঋণ, 10% বন্ধকি ঋণ, 10% বন্ধকি ঋণ 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার মোট স্থায়ী দায়। মোট স্থায়ী দায় 60,000 টাকা। তাহলে আমি এই দুটাকে যোগ করলাম, এই দুটা যোগ করলে আমরা পাব মোট বহির্দায়। মোট বহির্দায়, এটাকে আমরা খ নম্বর দিব। মোট বহির্দায় হচ্ছে আমার 1,53,000 টাকা, 1,53,000 টাকা। তাহলে এবার আমাদের আসবে পার্থক্য। ক বিয়োগ খ, অর্থাৎ আমার আন্তদায় থেকে মোট বহির্দায় বাদ দিলে যা থাকবে এটা হচ্ছে আমার দায়ের পার্থক্য। তাহলে এটা হবে 99,000 টাকা। এটাকে আমরা আর একটা টাকার ঘর দিতে পারি, অথবা এই মোট টাকাকে আমরা আরেকটু কর্নারে নিয়ে আসতে পারি, এই 2,52,000 টাকাকে। 2,52,000 টাকা। তোমরা অঙ্কটি কি সুন্দর করে তুলে নাও। তবে এরপর আমরা কিছু গণনা কার্য সম্পন্ন করব, যাতে এই যে ভিতরে আমাদের যে টাকাগুলো আমরা বসাইছি এটা ভালোভাবে বোঝার জন্য। তাহলে আমরা এবার গণনা কার্যে যাব। গণনা কার্য এক, আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। 10% বন্ধকি ঋণ আছে, বিজ্ঞাপন আছে, মোটর গাড়ির অবস্থা আছে। এই তিনটা আমরা মোটামুটি গণনা করলেই সম্পূর্ণ হবে আশা করা যায়। তাহলে ঋণের সুদ, ঋণের সুদ 60,000 টাকা গুণ 10 ভাগ 100 গুণ 6 ভাগ 12। যেহেতু আমরা আর্থিক বছর ধরি 12 মাসে এবং আমাদের অঙ্কটি শেষ হচ্ছে 30 জুন 2019 তারিখে, সেই হিসাবে 6 মাস বিবেচনা করব। এখানে আসবে 3,000 টাকা। দুই,
বিলম্বিত বিজ্ঞাপন, এটা যদিও আমরা অঙ্কের ভিতর হিসাব করে দিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। বিলম্বিত বিজ্ঞাপন আমাদের টাকা আছে 30,000। আমরা 15 মাসের জন্য দিয়েছি টাকাটা, অতিরিক্ত 3 মাসটিকে আমরা এখান থেকে বের করব। 6,000 টাকা, 6,000 টাকা। 3, একটি স্থায়ী সম্পদ আমাদের রয়েছে, তার উপর একটি টাকা আছে এবং তার একটা অবস্থার হার আছে, এটিকে আমরা নির্ধারণ করব। সেটা হলো মোটর গাড়ির অবস্থায়, মোটর গাড়ির অবস্থায়। মোটর গাড়ির অবস্থায় তো আমাদের টাকা আছে 30,000। এখানে গুণ 10 ভাগ 100 সমান সমান 3,000 টাকা। এই হচ্ছে আমাদের মোটামুটি একটি পরিপূর্ণ অঙ্ক এবং তার সমাধান। আশা করি তোমরা রাওয়া মিলটা, অন্যান্য তথ্যাবলী, করণীয় এবং যে সমাধানটিকে আমরা অঙ্কটিকে যেভাবে দেখালাম বেশ ভালোভাবেই বুঝতে পেরেছ। তোমরা আরেকটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটি থেকে পরিপূর্ণ যে একটি ধারণা, অর্থাৎ IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আমাদের যে আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থাটিকে যেভাবে উপস্থাপন করতে হয় এর একটি সমগ্র ধারণা লাভ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনলাইন ক্লাসের সাথে থাকো। সকলকে ধন্যবাদ।